তো লাস্ট ক্লাসে খুব সম্ভবত হচ্ছে আমরা ওই ব্যান্ড পাস ফিল্টার তারপর হচ্ছে নচ ফিল্টার সম্পর্কে দেখা হয়েছিল। ব্যান্ড পাস ফিল্টারের দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে ওয়াইড ব্যান্ড ব্যান্ড পাস ফিল্টার, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড ফিল্টার। ঠিক আছে, তো দুইটার ডেফিনেশনটা দেওয়া হয় হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ভিত্তিতে। যদি কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে 0.5 থেকে বেশি হয় তখন আমরা বলতেছি হচ্ছে এটাকে ন্যারো ব্যান্ড ফিল্টার, যদি 0.5 থেকে কম হয় তাহলে হচ্ছে এটা ওয়াইড ব্যান্ড ফিল্টার। ঠিক আছে, তার একটা সার্কিটও দেখা হয়েছিল। ওয়াইড ব্যান্ড ফিল্টারটা হচ্ছে যেভাবে ডিজাইন করা হয় সেটা হচ্ছে নরমালি হচ্ছে একটা ব্যান্ড পাস আর একটা হচ্ছে সরি একটা হচ্ছে হাই পাস আর একটা হচ্ছে লো পাস ফিল্টারটাকে ক্যাসকেড করে তারপর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারটাকে ডিজাইন করা হয় যদি ওয়াইড ব্যান্ড ফিল্টার হয়। আর ন্যারো ব্যান্ড ফিল্টারটা সাধারণত হচ্ছে এরকম একটা আলাদা একটা সার্কিট দিয়েই বানানো হয় আর কি। তো আমরা এরকম একটা সার্কিট দেখা হয়েছিল, এটার ট্রান্সফার ফাংশন আমরা বের করছি। তো বের করার পরে আমরা দেখতেছিলাম যে উপরে হচ্ছে আমাদের যে এইরকম টাইপের একটা ট্রান্সফার ফাংশন চলে আসছিল, যেটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক দেখায়। ঠিক আছে, তো এটা কিছু দেখা হয়েছিল জাস্ট এই সার্কিটের জন্য কিছু এটা সেন্টার ফ্রিকোয়েন্সি কত হবে বা কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো কত হবে এগুলো দেখানো হয়েছিল আর কি। নেক্সট হচ্ছে নচ ফিল্টার দেখানো হয়েছিল। নচ ফিল্টার আমি সম্ভবত হচ্ছে বই থেকে অল্প করে দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, এবং বলছিলাম যে হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করে আমরা হচ্ছে নচ ফিল্টারটা ডিজাইন করতে পারি। কন্ডিশনটা হচ্ছে মোটামুটি এরকম, মানে নচ ফিল্টারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক হচ্ছে জাস্ট ব্যান্ড পাস ফিল্টারের ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের ঠিক উল্টাটা আর কি। তো আমি জাস্ট দুইটাকে জাস্ট এড করে দিতেছি এরকম, যে একটা সিগন্যাল আছে ইনপুট সিগন্যাল, এটাকে আমি ব্যান্ড পাসের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। তো যেই সিগন্যালটা পাচ্ছি, তো আমাদের এই যে সার্কিট যেটা ছিল, আমি জাস্ট আগের ক্লাসটা একটু রিপিট করতেছি আর কি। এই যে সার্কিট যেটা ছিল সেটার মধ্যে আমরা দেখতেছিলাম যে এখানে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ ছিল। তার মানে হচ্ছে ইনপুট থেকে আউটপুটের মধ্যে 180 ডিগ্রি আউট অফ ফেজ ছিল। তারপর হচ্ছে ওই সিগন্যালটাকে আবার একটা জাস্ট একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একটা সামার বা অ্যাডার সার্কিটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। ব্যান্ড পাস ফিল্টার হয়ে যেটা আসতেছে সেটাকেও পাঠাচ্ছি। তো দুইটা যোগ করে যেটা আসে জাস্ট নরমাল এই সিগন্যাল থেকে জাস্ট ওই ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটটা জাস্ট মাইনাস হবে। যেহেতু ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, যে কোনো ফ্রিকোয়েন্সি দিলে সে এখানে আমাদের পাস করবে না, সার্টেন ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করবে, বাকিগুলোকে ব্লক করে দিবে। আর এখানে তুমি যাই দিব মোটামুটি আমি যদি ধরি যে আমাদের অপ-অ্যাম্পটা হচ্ছে অপ-অ্যাম্পের ব্যান্ডউইথ হচ্ছে ইনফাইনাইট, তাহলে ধরো যে যাই দিব আমি তাই এখানে পাস করব, এরকম টাইপের আরকি। তো এটা দিলে আমি আল্টিমেটলি হচ্ছে যে নচ ফিল্টারের ক্যারেক্টারিস্টিকটা পেয়ে যাই। এই ছিল আমাদের ইয়া। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে সেনসিটিভিটি। সেনসিটিভিটি এটা জাস্ট জাস্ট ছোট একটা টপিক, জাস্ট ডেফিনেশনটা আমি বলবো। ধরো যে আমাদের আমরা আগে যে ফিল্টারের যে ট্রান্সফার ফাংশন গুলো দেখে আসি, ফাংশন অনেকগুলো ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। একটা হচ্ছে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি হইতে পারে, অথবা সেন্টার ফ্রিকোয়েন্সি হইতে পারে, অথবা কোয়ালিটি ফ্যাক্টর হইতে পারে, ব্যান্ডউইথ হইতে পারে। এগুলো হচ্ছে একটা ফিল্টারের আউটপুট ক্যারেক্টারিস্টিক বলা যায়। এখন আহ, ধরো যখন যখন আমরা একটা সার্কিট দিয়ে কোনো একটা মানে ফিল্টার ডিজাইন করলাম, তখন সার্কিটের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, রেজিস্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, বা অন্য কোনো ইকুইপমেন্ট থাকতে পারে। এই যে প্রত্যেকটি ইকুইপমেন্টের যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলোর সাথে আমাদের আউটপুট প্যারামিটার গুলো কেমন ভাবে চেঞ্জ হয়, জাস্ট এইটাকে মেজার করার একটা উপায় হচ্ছে সেনসিটিভিটি বলতেছে। দেখো, ধরো তোমার কাছে একটা ভেরিয়েবল আছে, এটা যে কোনো কিছু হতে পারে, ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে এক্স। ঠিক আছে, আর এটার উপর ডিপেন্ড করে আমাদের একটা আউটপুট প্যারামিটার সেটা হচ্ছে ওয়াই। তাহলে সেনসিটিভিটির ডেফিনেশনটা হচ্ছে এরকম, এস সাব এক্স ওয়াই ইকুয়ালস হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। তার মানে তোমার আমি যে এক্স ভেরিয়েবল যেটা চেঞ্জ করতেছি সেটার পার্সেন্টেজ চেঞ্জ উপর ভিত্তি করে আউটপুট প্যারামিটারের পার্সেন্টেজ চেঞ্জটা কতটুকু হবে সেটা, এই রেশিওটা হচ্ছে আমাদের সেনসিটিভিটি। বুঝতে পারছি? ডেফিনেশনটা এরকম ভাবে দেওয়া হচ্ছে, আমি একটা ইনপুট প্যারামিটার থাকবে, আমি তো বললাম যে ইনপুট প্যারামিটার যে কোনো কিছু হতে পারে, ধরো যে রেজিস্টার হতে পারে R1, আমরা অনেকগুলো দেখছিলাম R1 R2 C1 C2, এই অনেকগুলো হতে পারে। ঠিক আছে, এই যে কোনো একটা যদি চেঞ্জ করি, ধরো যে আর আউটপুট প্যারামিটার হতে পারে, গেইন হতে পারে,
অথবা ধরো যে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর হইতে পারে, অথবা 3 dB ফ্রিকোয়েন্সি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো ধরো যে এটার যে কোনো একটা যদি আমি চেঞ্জ করি, তাহলে এই আমাদের আউটপুট প্যারামিটারটা কিরকম ভাবে চেঞ্জ হবে, এটা এইরকম ওই সেন্সিটিভিটি থেকে মানে ডেফিনিশন থেকে বোঝা যায় আর কি। ঠিক আছে? তো ডেফিনিশনটা এরকম যে আমি এক্স ভেরিয়েবল যেটা চেঞ্জ করতেছি, মানে ধরো আমরা এটা বলি না যে ওই যে শতকরা হিসাব যেটা করে আর কি, ধরো যে 100 টাকার মধ্যে লাভ হলে ধরো যে 5 টাকা এরকম, বা 500 টাকার মধ্যে লাভ হলে 10 টাকা, তাহলে শতকরা কত লাভ হইলো এরকম আর কি জিনিসটা। 500 টাকার মধ্যে ধরো যদি একটার চেঞ্জের রেসপেক্টে আরেকটার কিরকম চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, এন্ড 1 টাকার ভিত্তিতে চেঞ্জ কতটুকু হচ্ছে 5 ভাগ, ধরো যে এরকম ভাবে দেই না, এরকম আর কি জিনিসটা। যে এক্স এর মধ্যে চেঞ্জ হচ্ছে তোমার ডেল্টা এক্স, তাহলে হচ্ছে যদি আমি যদি নরমালাইজ করি, তাহলে হচ্ছে এক্স বা ডেল্টা এক্স বাই এক্স, তাহলে এতটুকু পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে আর কি। ঠিক একই রকম ভাবে আউটপুটের যে চেঞ্জটা হচ্ছে, এই দুইটা রেশিওটা হচ্ছে আমাদের সেনসিটিভিটি, এক্স এর রেসপেক্টে ওয়াই এর সেনসিটিভিটি। ঠিক আছে? আচ্ছা, এর লিমিট দেয়া আছে, তো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, ডেল ওয়াই ডেল এক্স, আর এদিকে থাকবে হচ্ছে এক্স ডিভাইড বাই হচ্ছে ওয়াই। ঠিক আছে? জাস্ট ছোট একটা এক্সাম্পল দেখে আমি, এটা সম্ভবত হচ্ছে আগের ক্লাসেই ছিল, যে আমাদের বইয়ের মধ্যে দেখো এরকম একটা ডেফিনেশন দেয়া আছে। ধরো যে কোনো একটা ফিল্টার সার্কিটের যদি ধরো যে আমাদের ফ্রিকোয়েন্সি ধরো যে ওমেগা 0 যদি এরকম দেয়া থাকে, 1/C1 C2 R1 সরি R3 R4, ধরো যে একটা সার্কিট ছিল, সার্কিট থেকে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালুটা এরকম পাচ্ছি। ঠিক আছে? And আমি যদি বলি যে এস C1 ওমেগা 0 এটা কত হবে, মানে C1 এর পার্সপেক্টিভে ওমেগা 0 সেনসিটিভিটি কত, তাহলে C1 যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের ওমেগা 0টা কেমন ভাবে চেঞ্জ হবে সেটা যদি বের করতে চাই, মানে দেখো যে আমি তাহলে এটা ডেফিনেশনটা হচ্ছে কি, দেখো যে এরকম ভাবে আর কি, যে এস ওয়াই এক্স ডেল ওমেগা 0 ডেল C1 C1 ওমেগা 0। ঠিক আছে? তাহলে দেখো আমি জাস্ট এই এক্সপ্রেশনটাকে C1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে কত আসবে, এটাকে লেখা যায় হচ্ছে C1 C2 R3 R4 টু দা মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ C1 C2 R3 R4 মাইনাস 3/2, সাথে মাল্টিপ্লাইড হবে C2 R3 R4 টাইমস হচ্ছে আমাদের এটা তো আগে থেকে ছিল, এটা থাকবে C1 আর ডিভাইড বাই হচ্ছে 1/ওমেগা 0। তাহলে ওমেগা 0 যদি এরকম থাকে, তাহলে 1 বাই কত হবে, C1 দিলাম C1 C2 R3 R4। আচ্ছা, তাহলে এখন দেখো কত আসতেছে, মাইনাস হাফ, আর এখানে আসতেছে C1 C2 R3 R4 পাওয়ার হচ্ছে -3/2। এখানে দেখো C1 C2 R3 R4, তার মানে হচ্ছে এই টোটালটার পাওয়ার হচ্ছে 1, C1 C2 R3 R4 এই টোটালটার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে দুইটা যোগ করলে হচ্ছে 3/2 হবে, C1 C2 R3 R4 3/2, তাহলে এই দুইটা পাওয়ার যেহেতু সেম, বাকি থাকতেছে শুধুমাত্র হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে? তো একই রকম ভাবে দেখবে যে অন্য যেগুলো আছে, যে এস এই এক্সপ্রেশনের জন্য ওমেগা 0 C2 এটাও দেখবে যে মাইনাস হাফ আসবে, বা ওমেগা 0 R3 এটাও দেখবে যে মাইনাস হাফ আসবে, এরকম ভাবে সবগুলো হাফ আসবে। আরেকটা এক্সপ্রেশন ধরো যে তোমাদের বই এক্সাম্পলের মধ্যে যেটা দেয়া আছে, দেখবে যে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে সার্টেন সার্কিটের জন্য C1 C2 R3 R4 1/C1 plus 1/C2 1/R3 টু দি পাওয়ার হচ্ছে -1, এরকম একটা এক্সপ্রেশন দেয়া আছে। এখন তোমাকে যদি বলে যে না, আমি কিউ যে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে সেনসিটিভিটি বের করব C1 এর পার্সপেক্টিভে, করা যাবে না এটা? সেম ডেফিনেশনটা এরকম, জাস্ট একটু ডিফারেন্সিয়েশন করতে একটু ঝামেলা হবে আর কি, একটু বড় হবে আর কি। এই বুঝা গেছে, মানে মেইন জিনিসটা হচ্ছে সেনসিটিভিটি বলতে এটাই বোঝায় যে ধরো যে আমরা এর আগে অনেকগুলা সার্কিটের অনেক কিছু বের করে আসছি। ঠিক আছে? ধরো যে -20 ডিবি বা 40 ডিবি
এগুলোর জন্য অনেক কিছু বের করে আসছি। গেইন বলো, তারপর হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি বলো, ডিসি গেইন বলো, এই জিনিসগুলো আমরা বের করে আসছি। যে যেকোনো একটা সার্কিটের প্যারামিটারের রেসপেক্টে বাকি যেই আমাদের আউটপুট প্যারামিটার গুলো আসছে এগুলো সেন্সিটিভিটি তখন বের করা লাগতে পারে আর কি। ঠিক আছে? এই আচ্ছা, নেক্সট যেই টপিকটা শুরু করব সেটা হচ্ছে আমাদের একটু নতুন টপিক। এটার নামটা হচ্ছে সুইচ ক্যাপাসিটর ফিল্টার। সুইচ ক্যাপাসিটর ফিল্টার, ঠিক আছে? তো এটা হয়তো অনেকে আগে মানে ইয়ে করা হয়নি। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা সার্কিটের মধ্যে এর আগে যতগুলো ফিল্টার সার্কিট আমরা দেখতেছি সবগুলো ফিল্টার সার্কিটের মধ্যে দেখছি হচ্ছে রেজিস্টর থাকে, ক্যাপাসিটর থাকে, সাথে যদি এটা অ্যাক্টিভ ফিল্টার হয় তখন হচ্ছে ওপেন থাকে। তো এখানে একটা প্রবলেম হয় যেটা ধরো যে আমি যখন অপেম গুলা বা এগুলো যখন আমরা ডিজাইন করব সাধারণত হচ্ছে আইসির মধ্যে ডিজাইন করা হয়। আইসির মধ্যে ডিজাইন করতে গেলে অনেক সময় এমন দরকার হয় যখন আমি অডিও ফ্রিকোয়েন্সির জন্য কোনো ফিল্টার ডিজাইন করব তখন আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা মোটামুটি একটা বড় একটা ভ্যালু দরকার হয়। ঠিক আছে? বড় একটা ভ্যালু দরকার এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো হচ্ছে খুব মানে প্রিসাইজলি কন্ট্রোল করা দরকার হয়। যেটা হচ্ছে অনেক সময় সম্ভব হয় না। তো এই সুইচ ক্যাপাসিটর ফিল্টার দিয়ে যেটা করা হয় বা সুইচ ক্যাপাসিটর সার্কিট দিয়ে যেটা অ্যাচিভ করা হয় সেটা হচ্ছে আমরা রেজিস্টরটাকে জাস্ট ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দেব। সার্টেন মানে কিছু স্পেশাল টাইপের ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দেব। এটা একটু দেখাচ্ছি আর কি, হ্যাঁ? কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা। ইয়েস স্যার। এখন একটা জিনিস দেখো যে আমি যদি এরকম বলি, সাপোজ এই একটা নোড আছে, এই নোডে হচ্ছে ভোল্টেজ V1, এখানে একটা রেজিস্টর আছে R, এই নোডে ভোল্টেজ হচ্ছে V2। ঠিক আছে? তাহলে এইটার মধ্যে যদি ধরো যে I পরিমাণ কারেন্ট যায়, আমি কি লিখতে পারি? I ইকুয়ালস টু হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই হচ্ছে R, এরকম ভাবে লেখা যায়। এখন সেম আরেকটা সিনারিও যদি আমি এরকম ভাবে লিখি, ধরো যে এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V1, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V2, মাঝখানে আমি দুইটা সুইচ দিয়ে দিব, হয়ে গেল। আর এখানে একটা ক্যাপাসিটর থাকবে। আচ্ছা, এই যে সুইচ যেটা আছে সুইচটাকে কন্ট্রোল করতেছে হচ্ছে আমাদের দুইটা ইয়ে দিয়ে। আচ্ছা, প্রথমে ধরো যে আমি ধরলাম যে সুইচটা হচ্ছে, প্রথমে ধরো যে এই সুইচটা হচ্ছে অন, এই সুইচটা হচ্ছে অন আছে, আর এই সুইচটা হচ্ছে অফ আছে। এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু হচ্ছে সি। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমরা যদি আগে থেকে ধরে নিই যে V1 ইজ গ্রেটার দেন হচ্ছে V2, তাহলে যেটা হবে চিন্তা করো যে একটা পেন্সিল থাকলে ভালো হতো, তাহলে মোছা যেত আর কি। স্যার ওই টুথ টেবিলের মতো করে ফেলবেন তাহলে তো স্যার সুবিধা হয়। ট্রুথ টেবিল, আচ্ছা দিতেছি দাঁড়াও। আচ্ছা, এটা যদি অন হয় তার মানে চিন্তা করো কি যে এটা ক্লোজ লাইন, তাহলে এই ভোল্টেজ সোর্সটা এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে সাপোজ, এই ভোল্টেজ সোর্সটা এই ক্যাপাসিট্যান্সের সাথে মানে কানেক্টেড। তাহলে কি হবে, এই ক্যাপাসিট্যান্সের আগে যদি কোনো চার্জ না থেকে থাকে এই ক্যাপাসিটরটা চার্জ হবে। ঠিক আছে? চার্জ হয়ে এটার একটা ভোল্টেজটা কত হবে, যেহেতু তুমি সাফিসিয়েন্ট পরিমাণ টাইম দিলা। V1 ঠিক আছে? ক্যাপাসিট্যান্সের একটা ভোল্টেজ দিলে কি হয়, ক্যাপাসিট্যান্সের একটা তুমি যদি হুট করে একটা ভোল্টেজ দাও এরকম, তাহলে ক্যাপাসিট্যান্সের একটা ভোল্টেজটা আস্তে আস্তে এরকম ভাবে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। এরকম হয় না? জি স্যার। আচ্ছা, তো এই ক্যাপাসিট্যান্সের একটা ভোল্টেজটা কত হবে, তখন হচ্ছে V1 হবে, V1 বা এটার মধ্যে একটা চার্জ জমা থাকবে। তো চার্জের ভ্যালুটা কত হবে, V1 ধরো যে চার্জের ভ্যালু কত হবে, C ইনটু V1। এটার একটা হচ্ছে ভোল্টেজ V1 হবে এবং চার্জের পরিমাণ হচ্ছে C ইনটু V1 হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যেটা করলাম এইটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম, আর এটাকে অন করে দিলাম। তখন কি হবে, এটা যদি যেহেতু অফ, তাহলে এখানে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ, এটার অ্যাক্রসে ভোল্টেজ কত এখন হচ্ছে V1, আর এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে আমাদের V2। আমি আগেই বলছি যদি এরকম হয় যে V1 ইজ গ্রেটার দেন V2 যদি হয়, তাহলে এখন কি করবে,
এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কি করবে V2 এর সমান হবে আর কি। তো সমান হওয়ার জন্য আমাকে যেটা করা লাগবে এখানে ভোল্টেজটা কমাইতে হবে। ভোল্টেজটা কমানোর জন্য এটার অ্যাক্রসে যে চার্জটা ছিল চার্জটা এদিকে ডিসচার্জ হবে। ডিসচার্জ হয়ে কতক্ষণ পর্যন্ত ডিসচার্জ হবে যতক্ষণ পর্যন্ত না এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা V2 এর সমান হয়। ঠিক আছে? তো যখন এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে মানে ভোল্টেজটা V2 হবে তখন তার অ্যাক্রসে মানে চার্জের পরিমাণটা কত হবে? এটা ধরো যে Q1 ছিল, Q2 হচ্ছে C into V2 হবে। তাহলে দেখো এই যে চার্জ যেটা ছিল মানে তাহলে চার্জের চেঞ্জ হয়েছে কতটুকু? আগে ছিল হচ্ছে C into V1 বা Q1 পরে হচ্ছে তোমার Q2 হচ্ছে। তাহলে চার্জের চেঞ্জ কতটুকু হচ্ছে? C into V1 minus V2 এতটুকু পরিমাণ চার্জের চেঞ্জ হচ্ছে। তাহলে এই চার্জটা আসতেছে কোত্থেকে? আমাদের এই টার্মিনাল থেকে আসতেছে। এই টার্মিনাল থেকে এই টার্মিনাল পর্যন্ত যাচ্ছে আরকি। ঠিক আছে? এখন ধরো যে এই টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাও। একটু ওয়েট করো। আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে এই পরিমাণ চার্জ হচ্ছে ধরো যে প্রথমে এই সুইচটা অন ছিল তারপরে এটা অফ ছিল তারপরে কি করলাম এটাকে অফ করলাম এটাকে অন করলাম এই টোটাল টাইমটুকু ধরলাম হচ্ছে টি তাহলে টি সময় কি হচ্ছে এই পরিমাণ চার্জ V1 টার্মিনাল থেকে V2 টার্মিনালে যাচ্ছে ঠিক আছে তো আমি যদি এই একই ঘটনাটা যদি বারবার ঘটাতে চাই তাহলে কি হবে প্রতি টি টাইমে এই পরিমাণ চার্জ V1 থেকে V2 তে যাবে আমি যদি ধরি যে এই টোটাল টি টাইমে এতটুকু পরিমাণ যাচ্ছে V1 থেকে V2 টার্মিনালে তাহলে এভারেজ কারেন্টটা কত আমরা কারেন্টের ডেফিনিশন জানি ডেল্টা কিউ বাই ডেল্টা টি এরকম থাকে না তাহলে চার্জ কতটুকু যাচ্ছে C ইনটু V1 মাইনাস হচ্ছে V2 আর টাইম হচ্ছে টি এখন এইটার সাথে তুমি যদি এটাকে একটু ম্যাচ করাও এখন বলতে পারো স্যার এটা তো হচ্ছে মানে জিনিসটা কেমন জানি এটা তো যেরকম কন্টিনিউয়াস একটা ইয়ে আমি যদি ভোল্টেজটা চেঞ্জ করি তাহলে সাথে সাথে কারেন্টটা চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে তো জিনিসটা এরকম না জিনিসটা হচ্ছে সুইচের সাথে রিলেটেড এখন যদি বলি যে আমি যে এই এখানে যে টাইম যেটা আছে বা সুইচ গুলো যে অন অথবা অফ হচ্ছে এই জিনিসগুলো যদি খুবই তাড়াতাড়ি হয় খুবই তাড়াতাড়ি যদি হয় তখন দেখা যাবে এই যে কারেন্ট যেটা পাচ্ছ এটাকে মোটামুটি কন্টিনিউয়াস এর মতো ধরা যাবে এবং আমি যদি এটার সাথে একটু কম্পেয়ার করে লিখি V1 মাইনাস V2 এভাবে হচ্ছে R তাহলে দেখা যাবে আমি লিখতে পারবো যে R ইকুয়ালস টু হচ্ছে T বাই C তার মানে এই যে টোটাল কনফিগারেশন যেটা আছে ঠিক আছে V1 থেকে V2 মাঝখানে দুইটা সুইচ তারপর হচ্ছে একটা ক্যাপাসিটর এই যে কনফিগারেশন যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে যেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে তোমার T ডিভাইড বাই হচ্ছে C অথবা বলতে পারো যে এই যে সুইচ গুলো অন অফ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি যদি এরকম হয় 1/FC তাহলে এটাকে হয়ে যাচ্ছে 1/FC টাইমস হচ্ছে ক্যাপাসিট্যান্সের ভ্যালু ক্লিয়ার জি স্যার আচ্ছা এখন এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে এই যে দুইটা সুইচ আছে দুইটা সুইচ হচ্ছে এমন ভাবে অপারেট করতে হবে যাতে একটা অন থাকলে আরেকটা অফ থাকে অথবা একটা স্যার অফ থাকলে আরেকটা অন থাকে হ্যাঁ বলো স্যার ফ্রিকোয়েন্সি ইনক্লুড করা কাহিনীটা স্যার বুঝলাম না। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে ঘটনা যেটা আছে ধরো যে আমি একটা টাইম পিরিয়ডের মধ্যে এই পরিমাণ চার্জ V1 টার্মিনাল থেকে V2 টার্মিনালে যাচ্ছে ঠিক আছে আর এই একই ঘটনা যদি আমি বারবার ঘটাতে থাকি জি স্যার ঠিক আছে তখন আমি যে এই যে বারবার যে ঘটাচ্ছি এটা যে ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে আমি বলতেছি হচ্ছে 1 বাই বা FC বলতেছি আর কি জি স্যার বুঝতে পারছি ঠিক আছে
আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে দুইটা সুইচ এমন ভাবে অপারেট করতে হবে যাতে একটা অন থাকলে একটা অফ থাকে। ঠিক আছে? এরকম ভাবে অপারেট করতে হবে। যদি এরকম না হয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ধরো যে দুইটাই যদি অন থাকে তাহলে কি হবে ঘটনা? বলো দেখি। দুইটা অফ থাকলে তো সমস্যা নেই। ধরো যে ক্যাপাসিটরটা হচ্ছে মাঝখানে ফ্লোটিং থাকবে। ক্যাপাসিটরের মধ্যে যে চার্জটা ছিল চার্জটা এদিকেও যাবে না বা ওইদিকেও যাবে না। দুইটা যদি তোমার অন থাকে তখন কি হবে? তখন তো ক্যাপাসিটর কনফিউজ হয়ে যাচ্ছে। ক্যাপাসিটরে যাবেই না কেন? হ্যাঁ। বা তুমি এদিকে চিন্তা করো যে এদিকে V1 আছে এদিকে যে V2 দুটো হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছে। মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই আরকি এরকম। ঠিক আছে? তাহলে এইটা করা যাবে না। তাহলে দুইটাকে অবশ্যই হচ্ছে ধরো যে একটাকে অন থাকলে আরেকটাকে অফ রাখতে হবে। তো এইগুলাকে বলে তোমার নন ওভারল্যাপিং অন অফের ব্যাপারটা স্যার আরেকবার বললে ভালো হবে। কোনটা বলো? স্যার সুইচ অন অফের ব্যাপারটা। আচ্ছা, সুইচ অন আমরা এই যে একটু আগে যেটা দেখালাম। প্রথমে আমরা ধরছিলাম কি এই সুইচটা হচ্ছে অন থাকবে, এই সুইচটা অফ থাকবে। ঠিক আছে? তখন দেখা যাবে যখন এই সুইচটা অন থাকবে তখন এই ক্যাপাসিটরটা চার্জ হবে V1 ভোল্টেজ দিয়ে। আবার যখন এই সুইচটা অফ থাকবে, এই সুইচটা অন থাকবে তখন হচ্ছে ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে V2 ভোল্টেজের সমান হবে এবং কিছু পরিমাণ চার্জ এদিকে চলে যাবে, ডিসচার্জ হবে। যদি এরকম হয় যে কোনো সময় দুইটা সুইচই যদি অন হয়ে থাকে তখন দেখা যাবে যে এদিকে খুবই হাই একটা কারেন্ট ফ্লো করবে এবং ক্যাপাসিটরের চার্জের ওরকম ইয়ে হবে না আরকি। মানে এটা আনওয়ান্টেড আরকি। আমরা চাচ্ছি যে V1 টার্মিনাল থেকে V2 টার্মিনালের মধ্যে কিছু যাতে সার্টেন পরিমাণ চার্জ যাতে ট্রান্সফার হয়। তো যদি দুইটাই যদি অন থাকে তখন কিন্তু আমাদের ওটা হচ্ছে না এবং এটার মধ্যে দিয়ে এই মানে এই লাইনের মধ্যে দিয়ে খুবই হাই কারেন্ট ফ্লো করবে যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলটা যদি খুবই কম থাকে। ঠিক আছে? এজন্য হচ্ছে এটা এনশিওর করতে হবে যাতে একটা সুইচ যদি অন থাকে আরেকটা সুইচ যাতে অবশ্যই অফ থাকে। ঠিক আছে? তো এটাকে এরকম করা যায় যে কিছু সার্কিট আছে যেটা দিয়ে আমি এরকম অন অফ এরকম করতে পারি। একটা সার্কিট এলিমেন্টের নাম বলতে পারবা যেটা দিয়ে আমি হচ্ছে সুইচ হিসেবে কাজ করাইতে পারি। মসফেট। মসফেট যেটা আমরা গত সেমিস্টারে পড়ে আসছিলাম। ঠিক আছে? তো মসফেটের মধ্যে কি থাকে? এটা গেট, ড্রেন, সোর্স। আচ্ছা। তো যখন আমি গেটের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে একটা ভোল্টেজ দিব, ঠিক আছে? তখন আমাদের কি হবে? এই ড্রেন এবং মানে এই মসফেটটা তখন অন হবে। ঠিক আছে না? যখন আমি গেটের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে একটা ভোল্টেজ দিব, তখন আমাদের এই মসফেটটা অন হবে। অন হওয়া মানে কি? জাস্ট এই ড্রেন এবং সোর্স কি হবে? একটা চ্যানেল ক্রিয়েট হবে ড্রেনের। চ্যানেল তো ক্রিয়েট হবে। আমরা ওই যে বলছিলাম না যে মসফেট এজ এ সুইচ মনে আছে? না সব ভুলে গেছি। এটা তো হচ্ছে মসফেটকে আমরা এমপ্লিফায়ার হিসেবে ইউজ করছিলাম আর এটা হচ্ছে সুইচ হিসেবে ইউজ করছিলাম। এখন বলতে পারবো যখন আমরা এমপ্লিফায়ার হিসেবে ইউজ করি তখন মসফেটটাকে কোন রিজনে অপারেট করা হয়? স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজনে। আর যখন সুইচ হিসেবে অপারেট করা হয় তখন লিনিয়ার। ট্রায়োড অথবা লিনিয়ার আর হচ্ছে কাট অফ রিজিয়নে। ঠিক আছে? আচ্ছা। যখন ট্রায়োড অথবা লিনিয়ার রিজনে থাকে, লিনিয়ার রিজন কেন বলা হয়? মনে আছে? স্যার লিনিয়ারলি বাড়তে থাকে ভোল্টেজের সাথে হ্যাঁ, কারেন্ট। এদিকে ধরো যে ভোল্টেজটা থাকে, এদিকে কি ভোল্টেজ থাকে? VD আর এদিকে হচ্ছে কারেন্ট থাকে ID। এরকম না? এই যে রিজিয়নটার কথা, এই রিজিয়নটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার রিজন। লিনিয়ার রিজন কেন বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে অনেকটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত ছিল? 1/μN COX W/L VGS - VT এরকম মোটামুটি এরকম ছিল। আমার যতটুকু মনে পড়ে আরকি। তোমাদের আরো ভালো মনে থাকার কথা আরকি। যাই হোক, এখন যদি আমি এই মসফেটটাকে সুইচ হিসেবে ইউজ করতে চাই তাহলে যখন আমার গেটটা অন থাকবে তখন যাতে এই মসফেটটা ট্রায়োড রিজন অথবা লিনিয়ার রিজনে থাকে। তার মানে ড্রেন এবং সোর্স এর মধ্যে একটা রেজিস্ট্যান্স এর মতো কাজ করবে। যে রেজিস্ট্যান্স এর ভ্যালুটা হচ্ছে এরকম হবে। আর যখন গেটের ভোল্টেজটা হচ্ছে খুবই কম থাকবে তখন হচ্ছে এটা অফ থাকবে। বা এখানে রেজিস্ট্যান্স এর ভ্যালুটা ধরো যে খুবই হাই থাকবে। বা মসফেটটা অফ থাকবে আরকি। ঠিক আছে? এখন এই সুইচ গুলাকে যদি আমি এরকম মসফেট দিয়ে রিপ্লেস করে দেই, হ্যাঁ? তাইলে ধরো যে আমাদের কাজটা সহজ হবে আরকি। এখন একটা হচ্ছে অ্যা এমন ভাবেই করতে হবে যাতে এই সুইচটা যখন অন থাকে এই সুইচটা যাতে অফ থাকে। ঠিক আছে? তো একই জিনিস এরকম কিভাবে পাওয়া যায়? ধরো যে আমি যখন গেটের মধ্যে এখানে যে একটা সিগন্যাল দিব,
এখানে একটা সিগন্যাল দিব, যখন আমি 1 দিব বা হাই ভোল্টেজ দিব তখন যাতে এটা অন থাকে, এরকম আরেকটা সিমিলার আরেকটা ডিভাইস লাগবে যাতে 1 দিলে ওটা যাতে অফ থাকে। ওটা কি হবে? আমি বুঝাতে পারিনি মনে হয়। ধরো আমাদের এটা তো একটা সুইচ হিসেবে কাজ করতেছে। এটার মধ্যে যদি আমি 1 দেই বা লজিক 1 দেই বা হাই ভোল্টেজ দেই তখন আমাদের এই সুইচটা অন থাকতেছে। এমন সিমিলার আরেকটা ডিভাইস দরকার যেটার মধ্যে আমি গেটের মধ্যে হাই ভোল্টেজ দিলে ওটা অফ থাকবে। ওটা কি বলে? স্যার মনে করতে পারতেছি না। এটা হচ্ছে তোমার NMOS আর ওটা হচ্ছে PMOS। ঠিক আছে? এটাও গেট থাকে। PMOS এর মধ্যে হচ্ছে উল্টা, লজিকটা হচ্ছে উল্টা। ধরো আমি যখন গেটের মধ্যে হাই ভোল্টেজ দিব তখন হচ্ছে এটা অফ থাকবে। আর গেটের মধ্যে লো ভোল্টেজ দিলে তখন এটা অন থাকবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে যে এই টোটাল সার্কিটটাকে আমি এই MOSFET দিয়ে রিপ্লেস করে দিই। V1 বিকাশে ধরা হচ্ছে V2। আচ্ছা, এখানে একটা সিগন্যাল দিব ফাই। আচ্ছা, এটার নাম দিলাম ধরো যে ফাই1, এটা হচ্ছে ধরো যে ফাই2, এরকম ক্যাপাসিটর। তো আমি যদি এরকম একটা সিগন্যাল তখন যদি এখানে অ্যাপ্লাই করি, এটা ধরো যে ফাই, ঠিক আছে? তো যখন ফাই1 হবে বা এখানে যখন হাই ভোল্টেজ থাকবে তখন হচ্ছে এটা অন থাকবে, এটা অফ থাকবে। ঠিক আছে? তখন ক্যাপাসিটরটা চার্জ হবে। আবার যখন ফাইয়ের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে তখন এটা অফ থাকবে, এটা অন হয়ে যাবে। তখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে V2 ভোল্টেজের সমান হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যদি এখন ইয়া করি, আমাদের মনে আছে আমরা হচ্ছে কই গেল খাতা, বইয়ের মধ্যে একটু কমপ্লেক্স ভাবে দেয়া আছে, আমি জাস্ট একটু সহজ ভাবে যদি পড়াই। আমাদের লো পাস ফিল্টারটা কোথায়, কই গেল? তার মানে পুরো সুইচটাকে আমি একটা পিমোস একটা এনমোস তে ডিজাইন করলাম। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। তো পুরো সুইচটাকে আমি একটা পিমোস আর একটা এনমোস ইউজ করে ডিজাইন করলাম। হ্যাঁ, তাই না ডিজাইন স্যার? করা যাবে, কারণ এই টোটাল জিনিসগুলো হচ্ছে আমরা আসলে আইসির মধ্যে ইমপ্লিমেন্ট করবো এবং আইসির মধ্যে মসফেট ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে খুবই ইজিয়ার। ঠিক স্যার আছে? V1 গ্রেটার দেন V2 বলছিলেন, এটা কি হ্যাঁ, সব কন্ডিশনের জন্যই, মানে হচ্ছে V1 গ্রেটার দেন V2? যদি এটা V1 গ্রেটার দেন যদি V2 না হয়, বা যদি V1 গ্রেটার দেন V2 হয় তখন হচ্ছে চার্জ এই দিকে যাবে, আর যদি উল্টা হয় তখন হচ্ছে চার্জ উল্টা দিকে যাবে। পিমোস আর এনমোস কোনটা একটু আবার যদি বলতেন। ও আচ্ছা, সরি, এখানে একটা ভুল হয়েছে। এটা উপরে একটা ডট থাকবে আর কি, হ্যাঁ, উপরে ডট দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে আমাদের PMOS আর এটা হচ্ছে NMOS। থ্যাংক ইউ। তো আমাদের 20 dB পার ডিকের একটা ফিল্টার ছিল না? স্যার কোনটা পিমোস বললেন স্যার? এটা PMOS। PMOS এর উপরে এখানে একটা ডট সিম্বল দেয়া থাকে আর কি, সার্কেল দেয়া থাকে, তাহলে বোঝা যায় এটা হচ্ছে তোমার ইনভার্টার, লজিক ইনভার্টার, মানে লজিকটা ইনভার্ট হয়ে তারপর যাবে আর কি। স্যার বইয়ে তো এমন কিছু দেয় নাই। হ্যাঁ, বইয়ে, আচ্ছা, দাঁড়াও, বইয়ে বইয়ে আছে, বইয়ে আমি যেটা আছে এটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। কারণ বইয়ে যেটা আছে এটা দিয়ে যদি আমি শুরু করি তাহলে তোমাদের হয়তো বুঝতে কিছুটা কষ্ট হবে আর কি, এই জন্য আমি, আচ্ছা, এটা সুইচ ক্যাপাসিটর এই যে এরকম এরকম ভাবে দিয়েছে, তো আমি ওইদিকে আসবো, বা প্র্যাকটিক্যাল সার্কিটে এরকম ভাবে বলতেছে, তারপর হচ্ছে এইদিকে চলে গেছে, এগুলো আমি আসতেছি। এর আগে দেখি আমাদের ফার্স্ট অর্ডার যে সার্কিটটা আছে, এই যে এরকম, এই যে দেখো,
আমি যদি এইটাকে সুইচড ক্যাপাসিটর ফিল্টার দিয়ে ডিজাইন করতে চাই, লো পাস ফিল্টার, -20 dB পার ডিকেড লো পাস ফিল্টার, আমরা দেখছিলাম এটা প্যাসিভ রিয়েলাইজেশন এরকম হয়, আর অপএম দিয়ে রিয়েলাইজ করলে জাস্ট জিনিসটা এরকম হবে। এন্ড আমাদের কাজ হচ্ছে কি, যে এই যে রেজিস্টর যেটা আছে, রেজিস্টর গুলাকে আমি রিপ্লেস করে দিব ক্যাপাসিটর দিয়ে। ঠিক আছে, রেজিস্টর গুলোকে ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিব। এখন তাহলে আমি সার্কিটটা আগে এখানে দেখাই। VI এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, R1 R2 এটা হচ্ছে ক্যাপাসিটর C, এটা হচ্ছে V2, CR2 হচ্ছে 1/ω0। আচ্ছা, এটা এখন তুমি দেখো যে এই রেজিস্টার গুলোকে আমি এরকম টাইপের একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিব আর কি, সুইচড ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে দেখতে কেমন হবে? স্যার কোন রেজিস্টার গুলোকে রিপ্লেস করবেন স্যার? যতগুলো আছে, এই যে এটা আর এটা। আচ্ছা, এখানে ধরো যে φ1, এখানে φ2 দিলাম, এখানে φ1, এখানে φ2 দিলাম। এটা হচ্ছে আমাদের ইনপুট। ঠিক আছে, সেম সার্কিট, জাস্ট রেজিস্ট্যান্সের জায়গায় এরকম একটা ব্লক দিয়ে আমি রিপ্লেস করে দিলাম। এইগুলা নিয়ে মানে সুইচ ক্যাপাসিটর সার্কিটের মধ্যে আবার অনেকগুলা ভাগ আছে আর কি। হ্যাঁ, যেগুলো কিভাবে সিরিজ করা যায়, প্যারালাল করা যায়, অনেকগুলা ভাগ আছে, না ওটা নিয়ে আমি আপাতত যাইতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, তো মোটামুটি এরকম ভাবে ডিজাইন করা যাবে। বুঝে গেছে? স্যার রিপ্লেসমেন্ট জিনিসটা আমি একটু বুঝতে পারি না, আবার যদি একটু বলতেন। তুমি দেখো যে আমি আগে কি করছিলাম, এই যে এটার মধ্যে দেখো, এই যে V1 থেকে V2 এর মধ্যে একটা রেজিস্টর ছিল না? জি স্যার। হ্যাঁ, ওই একই সেম টাইপের জিনিস V1 থেকে V2 এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা দুইটা সুইচ প্লাস একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম। আমরা আগেই বলছি বা আগেই মোটামুটি দেখছি যে এই টোটাল জিনিসটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে। যেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 1/FC ইনটু C, এটার ভ্যালুটার উপর ডিপেন্ড করবে আর কি। মানে যেই ফ্রিকোয়েন্সিতে আমি হচ্ছে এই সুইচগুলোকে অন অফ করাচ্ছি, সেই ফ্রিকোয়েন্সি প্লাস হচ্ছে এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন দেখো যে আমাদের এই ফিল্টার সার্কিট হচ্ছে আমরা আগেই দেখে আসছি। এটা কাট অফ ফ্রিকোয়েন্সি যেরকম হয় 1/R2C হয়, এটা আমরা আগেই দেখে আসছি, প্রুফ করে আসছি। এই একই সার্কিটকে আমি যদি সুইচড ক্যাপাসিটর সার্কিট দিয়ে রিপ্লেস করে দিতে চাই, তার মানে রেজিস্ট্যান্সের জায়গায় এরকম দুইটা সুইচ একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। এটা এই একই কাজ আর কি। আচ্ছা, তাহলে এটা কি করবে, আমাদের ওই সুইচড ক্যাপাসিটর সার্কিট হিসেবে কাজ করবে। এখন দেখো যে এখানে এই যে সার্কিটের কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত ছিল? 1/CR2। এখন দেখো যে এইখানে যে আমি সুইচড ক্যাপাসিটরটা ইউজ করতেছি, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কত হবে? 1 যে ফ্রিকোয়েন্সিতে আমি হচ্ছে এখানে ওই মসফেটের গেট গুলোর মধ্যে ক্লক দিতেছি, এটাকে ক্লক বলে আর কি অনেক সময়। হ্যাঁ, ক্লক দিতেছি, সেই ফ্রিকোয়েন্সিটা আর কি। তাহলে এফ ক্লক টাইমস হচ্ছে এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা হচ্ছে C2। তাহলে এই সার্কিটের কাট অফ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 1/C ইনটু আমার এফ ক্লক টাইমস হচ্ছে C2, বা এফ ক্লক C2 ডিভাইড বাই হচ্ছে C, এরকম হবে আর কি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন দেখো এইভাবে এই সুইচড ক্যাপাসিটরের কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে এরকম যে এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালুটা আগে দেখো কিসের উপর ডিপেন্ড করতো? 1/ক্যাপাসিট্যান্সের ভ্যালু টাইমস হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু। দেখো 1/ক্যাপাসিট্যান্সের ভ্যালু টাইমস হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু।
এখন এই রেজিস্ট্যান্সের যে ভ্যালু আছে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটা হচ্ছে খুব প্রিসাইজলি কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় যে মানে এই আমাদের এইটাও চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমি যদি সেনসিটিভিটি বের করতে চাই যে R2 এর রেসপেক্টে ওমেগা 0 সেনসিটিভিটি কত, তখন দেখা যাবে এটা খুব বেশি হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন যদি আমি সুইচ ক্যাপাসিটিতে রিপ্লেস করি তখন যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার ক্লক ফ্রিকোয়েন্সি আর টাইমস হচ্ছে C2/C1। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে দুইটা ক্যাপাসিটেন্সের রেশিওর উপরে ডিপেন্ড করতেছে। এবং এই যে রেশিও গুলো আছে, রেশিও গুলো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর মধ্যে খুব সহজেই মানে খুব প্রিসাইজলি কন্ট্রোল করা যায়। এবং বইয়ের মধ্যে দেখবে দেয়া আছে, এবং এইখানে মানে লেস দেন 0.1% ভেরিয়েশনও আনা যায়, খুব প্রিসাইজলি কন্ট্রোল করা যায়। ঠিক আছে? এবং এখন দেখো যে এখানে যে ওমেগা 0 ভ্যালুটা ডিপেন্ড করতেছে একটা হচ্ছে তোমার ক্লক ফ্রিকোয়েন্সির উপরে, আর একটা হচ্ছে তোমার ক্যাপাসিটেন্সের রেশিওর উপরে, নট ভ্যালুর উপরে, অ্যাকচুয়াল ভ্যালুর উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না। সাপোজ ধরো যে তুমি যদি আগের ভাবে এটা দিয়ে যদি তুমি ডিজাইন করতে, এরকম ভাবে যদি ডিজাইন করতে, তোমাকে যদি বলতো যে আমার দরকার হচ্ছে তোমার 2 কিলো হার্টজ, যে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি দরকার। আমার কাছে অ্যাভেইলেবল ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে সাপোজ ধরো যে 10 মাইক্রোফ্যারাড। আমার ওইটার জন্য কতটুকু রেজিস্ট্যান্স লাগবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু দেখো কি লাগতেছে, লাগতেছে হচ্ছে তোমার অ্যাবসলিউট ভ্যালু লাগতেছে না, লাগতেছে তোমার রেশিও লাগতেছে। এন্ড ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি খুব ছোটও হয়, ধরো যে পিকো ফ্যারাড রেঞ্জেও যদি হয়, তাহলেও কিন্তু তুমি খুব সহজে এখানে বসাই দিতে পারবা আর কি। বুঝতে পারছি আমি মানে কি বলতে চাচ্ছি? এখানে অ্যাবসলিউট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু এখানে হচ্ছে রেশিওর উপর ডিপেন্ড করতেছে, দুইটা ক্যাপাসিটেন্সের রেশিওর উপর ডিপেন্ড করতেছে। এখন দেখো যে এখানে তারপর ধরো যে তোমার 2 কিলো হার্টজ দরকার, তো এটার জন্য রেজিস্ট্যান্সের ধরো যে আমার ক্যাপাসিটেন্সের ভ্যালু अवेलेबल হচ্ছে 40 পিকোফ্যারাড। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসতেছে? 1/2 পাই ইনটু হচ্ছে 2 কিলো হার্টজ ইনটু হচ্ছে 40 পিকোফ্যারাড। ঠিক আছে? এটা যেটা আসে আর কি। এরকম মোটামুটি থাকবে যে অনেক বড় একটা রেজিস্ট্যান্সের ভ্যালু চলে আসবে। সেম তুমি যদি এভাবে তুমি যদি অ্যাচিভ করতে চাও, ধরো যে তোমার দরকার হচ্ছে 2 কিলো হার্টজ, এবং এখানে ক্লক ফ্রিকোয়েন্সি যেটা, ক্লক ফ্রিকোয়েন্সিটা হচ্ছে খুব সহজে আইসির মধ্যে দেখবা, আমরা ওই যে ইয়ের মধ্যে থাকে না যে কম্পিউটারের মধ্যে দেখা থাকে না যে 3 পয়েন্ট সামথিং এত গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে এটা চলবে বা এত গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে এটা চলবে। তার মানে হচ্ছে আমি যত আইসি ইন্টিগ্রেটেড সার্কিট থাকে সবগুলোর মধ্যে একটা ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, যেটার রেসপেক্টে সবগুলো অপারেশন ইয়ে হয় আর কি, অপারেট হয়, এবং এটা খুব প্রিসাইজলি কন্ট্রোল করা যায়। ধরো যে আমি ওই ক্লকটা দিতেছি হচ্ছে এরকম একটা সিগন্যাল থেকে, তো তোমার যদি এটা দেয়া থাকে তাহলে তোমার জাস্ট রেশিও গুলো বের করলেই হচ্ছে। ধরো যে তোমার যদি রেশিও এরকম লাগে, রেশিও লাগবে তো ধরো যে তোমার 10, তাহলে এখানে ধরো যে তুমি 40 পিকোফ্যারাড থাকলেও তুমি এখানে ধরো যে 4 পিকোফ্যারাড দিয়ে তুমি এটাকে ডিজাইন করতে পারবে। ক্যাপাসিট্যান্স লেভেল খুব ছোট হলেও ডিজাইন করা যায়। বুঝতে পারছি? এই জন্য তো তোমার সুইচ ক্যাপাসিটর ফিল্টার দিয়ে মানে ডিজাইন করাটা হচ্ছে খুব মানে আইসির মধ্যে খুব সহজে ডিজাইন করা যায়। এগুলোর মধ্যে আরো অনেকগুলা মানে ডিজাইনের জন্য আরো কিছু কনফিগারেশন আছে। এগুলা আসলে একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, আমি ওদিকে যাইতে চাচ্ছি না আরকি। আচ্ছা, বইয়ে যেটা দেয়া আছে, বইয়ে তোমাদের এখানে যেটা দেয়া আছে সেটা একটা এক্সাম্পল দিয়েছে। এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জানেন দেখো, সেটা হচ্ছে এখানে প্রথমে এটা দিয়ে বোঝাচ্ছে যে ইন্টিগ্রেটর সার্কিট, তোমাদের স্যার সম্ভবত হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট কিভাবে কাজ করে এটা দেখাইছে, ঠিক না? না স্যার। স্যার এখনো পড়ায়নি। তাহলে কবে পড়াবে? কথা যে এটা যে ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করে, এটা তাহলে আমাকে আমার দেখাইতে হবে আর কি। দেখো যে এই মাইনাস প্লাস দুটো ক্যাপাসিটর থাকবে। এখন কি ইন্টিগ্রেটর সার্কিট দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা যে ইন্টিগ্রেটর হিসেবে কাজ করে এটা দেখাবো আর কি। আচ্ছা, একটু আমি খুব তাড়াতাড়ি যাই। হ্যাঁ, এটা তো জানো যে এই ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনাল হচ্ছে ভার্চুয়ালি শর্ট। ঠিক আছে? তাহলে এখানে যদি আমি গ্রাউন্ড করা থাকে, এখানে বলতে পারি যে এখানে হচ্ছে তোমার গ্রাউন্ড। ঠিক আছে?
তাহলে এই দিকে যে কারেন্টটা যাবে, স্যার কি খাতা দেখাচ্ছেন? হ্যাঁ স্যার কেন? দেখা যাচ্ছে না, স্লাইড শুধু বইটা দেখা যাচ্ছে। কেন? না স্যার আমরা খাতা দেখতেছি। স্যার আমরা খাতা দেখতেছি স্যার। আমি তো পুরো স্ক্রিনে শেয়ার দিলাম। স্যার আমরা দেখতেছি স্যার। ওটা তো- খাতা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো দেখো যে এখানে যে কারেন্টটা যাবে, যদি এটা গ্রাউন্ড হয়, তাহলে এখানে যে কারেন্টটা যাবে, যেহেতু আমাদের এই টার্মিনালের মধ্যে তো কোনো কারেন্ট যাবে না, তাহলে পুরো কারেন্টটা কি হবে, এদিক দিয়ে চলে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এই কারেন্টের ভ্যালুটা কত হবে? ধরো যে নাম দিলাম হচ্ছে আই, এই কারেন্টের নাম দিলাম হচ্ছে আই। আই সমান কি লেখা যাবে? VI মাইনাস হচ্ছে 0 ডিভাইড বাই হচ্ছে R, বা সেম কারেন্ট কত লেখা যাবে? ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ। ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যায়, সেই কারেন্টের ভ্যালুটা কত থাকে? দুই পাশে ভোল্টেজ যদি V থাকে, এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, কারেন্টের ভ্যালুটা কত থাকে? C dV dt, এরকম থাকে না? জি স্যার। জি স্যার। ক্যাপাসিট্যান্সের দুই পাশে যে ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে এটা। তাহলে দেখো যে ক্যাপাসিট্যান্সের মধ্যে কারেন্ট যাচ্ছে এরকম, তাহলে উল্টা দিকে যাচ্ছে আর কি। তাহলে মাইনাস C dV out বাই dt লেখা যায়? এরকম লেখা যায় না নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা সমান কি পাচ্ছি? dV out বাই dt সমান হচ্ছে মাইনাস 1 বাই RC টাইমস হচ্ছে VI। তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস 1 বাই RC VI dt। বুঝতে পারছি? স্যার তা- মাইনাসটাকে এমনি লিখছেন ফিডব্যাক হয়ে আসতেছে দেখে। না না না, উল্টা দিকে যাচ্ছে আর কি, জিরো ভোল্টেজ থেকে ভি আউটের দিকে যাচ্ছে আর কি, এখানে মাইনাস। আচ্ছা, তাহলে এই যে সার্কিট যদি দেখতেছো, এই সার্কিটের মধ্যে এখানে একটা রেজিস্টর এবং ফিডব্যাক হিসেবে একটা ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে। তাহলে আউটপুটের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে ইনপুট যে সিগন্যালটা দিতেছি তার ইন্টিগ্রেশন পাবো আর কি। বুঝতে পারছি? ইনপুটের মধ্যে যা দিব, আউটপুটে হচ্ছে তার জি স্যার। ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটা পাবো আর কি আউটপুটে। ঠিক সেম জিনিস দেখবা যে আমি যদি ক্যাপাসিটরটা এখানে নিয়ে আসি, রেজিস্টরটা যদি এখানে নিয়ে যাই, তখন সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটর সার্কিট। বইয়ের মধ্যে দেখো যেটা দেখা আছে, বই দেখতে পাচ্ছ এখন নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে বইয়ের মধ্যে এই আমি যদি একটা সুইচ ক্যাপাসিটর দিয়ে যদি রিপ্লেস করতে চাই, তখন এই রেজিস্টরটাকে, এই যে দেখো দুইটা মসফেট, এখানে দেখো দুইটাকে এনমস হিসেবে ইউজ করতেছে, কিন্তু দুইটাকে তুমি যদি এনমস হিসেবে ইউজ করতে চাও, তাহলে অবশ্যই হচ্ছে দুইটার মধ্যে আলাদা আলাদা সিগন্যাল দেওয়া লাগবে, এবং সিগন্যাল গুলো হচ্ছে নন ওভারল্যাপিং হবে। দেখো এই যে দুইটাই হচ্ছে এনমস দিতেছে, বাট একটা যখন অন থাকতেছে আর একটা তখন অফ থাকতেছে, একটা যখন অন থাকতেছে আর একটা তখন অফ থাকতেছে, এরকম ভাবে দেওয়া লাগবে। তুমি এভাবে দিতে পারো, অথবা যেটা করতে পারো, দুইটার মধ্যে হচ্ছে সেম সিগন্যাল দিবা, কিন্তু একটা এনমস হবে আর একটা পিমস হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাঝখানে যে একটা ক্যাপাসিটর দিয়ে দিল, এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত হবে এটা দেখাচ্ছে। আমি জাস্ট অপারেশনটা বোঝাচ্ছে কি, যখন ধরো যে ফাই 1টা 1 হবে, এই যে এইটার মধ্যে যখন 1 থাকবে বা হাই ভোল্টেজ দিব, তখন আমাদের এই সুইচটা অন থাকবে, এই সুইচটা অন থাকলে এবং এই সুইচটা অফ থাকবে, তখন এই ইনপুট ভোল্টেজ থেকে জাস্ট এই ক্যাপাসিটরটা চার্জ হবে। ঠিক আছে? আচ্ছা, ক্যাপাসিটরটা চার্জ হলো, চার্জ হওয়ার পরে এখন দেখো যখন আরে নেক্সট ক্লক সাইকেলে কি হচ্ছে, যখন আমাদের ফাই 2টা অন থাকবে এবং ফাই 1টা অফ থাকবে, তখন বলতে পারো যে আমার এই ক্যাপাসিটরটা হচ্ছে এই V1 থেকে বা ইনপুট থেকে আলাদা হয়ে গেছে, এবং এটা ক্লোজ হয়ে C2 দিয়ে যাবে আর কি। এখন একটা জিনিস হচ্ছে, যেহেতু এইটা ক্যাপাসিট্যান্সে এই মাথাটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে হচ্ছে এখানে ভোল্টেজটা কত হবে? 0 হবে। আমরা একটু আগে যেটা দেখাইছিলাম যে ক্যাপাসিট্যান্সের এই টার্মিনালে হচ্ছে V1 থাকে, এই টার্মিনালে হচ্ছে V2 থাকে। এই ক্ষেত্রে হচ্ছে এই স্পেসিফিক এই কেসে হচ্ছে V2 হচ্ছে তোমার 0 আর কি। তাহলে এই ক্যাপাসিটরটা কি হবে? ডিসচার্জ হবে। ডিসচার্জ হয়ে ক্যাপাসিট্যান্সের মধ্যে যে চার্জটা ছিল, এই চার্জটা কি হবে? এই পাথ বরাবর গিয়ে C2 এর মধ্যে গিয়ে জমা হবে এবং C2 থেকে আউটপুটের মধ্যে যাবে। ঠিক আছে? এটা এখানে বলছে আর কি, যে ওই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে মোটামুটি এরকম হবে, এটাই বলছে। স্যার ফাই 1 ফাই 2 গেট গুলো কোন দিকে কানেক্টেড থাকে? বুঝিনি, আবার বলো। স্যার এখানে যে মসফেট দুটো ইউজ করছে, এগুলোর এই গেট টার্মিনাল গুলো কোন কোন জায়গায় কানেক্টেড থাকে? গেট টার্মিনাল তো এই যে এটাই, গেট টার্মিনালের মধ্যেই
এই সিগন্যালটা দেওয়া হচ্ছে, এই সিগন্যাল ভোল্টেজটা দেওয়া হচ্ছে আর কি। একটাতে 5-1 একটাতে 5-2 দেওয়া হচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা, এই ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা দিয়ে দিছে, দুইটাই এনমস ইয়ে করা হচ্ছে, ডিজাইন করা হচ্ছে, এবং দুইটার মধ্যে আলাদা আলাদা ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমার নন ওভারল্যাপিং, একটা অন থাকলে আর একটা অফ থাকবে। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল সার্কিটের মধ্যে এখানে ওই একই জিনিস দিছে। এই সার্কিট, এটা বুঝাইতে গেলে আমাকে আলাদা ভাবে, ওটা অবশ্য ভালো ছিল। কয়টা বাজে? 51 বাজে না? ওটা একটু বুঝেন, তাহলে তাহলে জিনিসটা হচ্ছে তুমি বুঝতে পারবে যে একটা সার্কিট দিয়ে কত কিছু করা সম্ভব আর কি। আচ্ছা, একটু দেখেন, হ্যাঁ, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। আচ্ছা, একটা ইয়া ছিল না আমাদের, যে সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য আমাদের যে সার্কিটের কনফিগারেশন ছিল হাই পাস ফিল্টারের জন্য, এটা ছিল হচ্ছে খুব সম্ভবত হচ্ছে এস স্কয়ার, এখানে একটা কনস্ট্যান্ট থাকতে পারে, এস স্কয়ার প্লাস এস ইনটু হচ্ছে ওমেগা 0 ডিভাইড বাই হচ্ছে কিউ প্লাস হচ্ছে ওমেগা 0 স্কয়ার। আমরা এটা দেখছিলাম যে এই ধরনের কনফিগারেশন হচ্ছে একটা হাই পাস ফিল্টার হিসেবে কাজ করে, এবং যেটার ট্রান্সফার ফাংশনটা দেখতে মোটামুটি এরকম একটা, এখানে একটা কিং পাওয়া যায়, তারপর হচ্ছে আস্তে আস্তে কনস্ট্যান্ট ভ্যালু থাকে। এই কে ভ্যালুটা হচ্ছে আমাদের হাই পাস গেইন, হাই ফ্রিকোয়েন্সি গেইন, যেটা হাই ফ্রিকোয়েন্সি গেইন মোটামুটি দেখতে এরকম হয় যায়। এখন ধরো যে আমি একটা হাই পাস ফিল্টার ডিজাইন করব, ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে আমাদের যে ইনপুট সিগন্যাল আর আউটপুট আমি একটা হাই পাস সিগন্যাল পাবো আর কি, ভিএইচপি নাম দিলাম। তাহলে এটা সমান লিখতে পারি যে ভিএইচপি অফ এস ডিভাইড বাই হচ্ছে ভিআই। আচ্ছা, এস না দিলাম, এরকম, বুঝতে পারছি? দেখো এরকম লিখলাম। আচ্ছা, এখন ভিএইচপি বাই হচ্ছে ইনপুট ইকুয়াল টু হচ্ছে এইদিকে যে এক্সপ্রেশনটা আছে, আমি উপরে এবং নিচে দুইটাকে হচ্ছে এস স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে উপরে থাকতেছে হচ্ছে কে, নিচে থাকতেছে এখানে হচ্ছে 1, এখানে থাকতেছে ওমেগা 0 ডিভাইড বাই হচ্ছে কিউ 1 বাই এস, এখানে থাকতেছে হচ্ছে ওমেগা স্কয়ার এস স্কয়ার, ঠিক আছে। এন্ড ভিআই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, বাকি থাকতেছে হচ্ছে ভিএইচপি প্লাস 1 বাই কিউ ওমেগা 0 ওভার এস ইনটু হচ্ছে ভিএইচপি প্লাস ওমেগা 0 স্কয়ার। একটু একটু খেয়াল করো, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, মানে জাস্ট একই সার্কিট দিয়ে তুমি লো পাস, হাই পাস, ব্যান্ড পাস সবগুলো বানাইতে পারবে আর কি। ভিএইচপি সমান কি আসতেছে, কে ভিআই মাইনাস 1 বাই কিউ ওমেগা 0 ওভার এস ভিএইচপি মাইনাস ওমেগা 0 স্কয়ার্ড এস স্কয়ার্ড ভিএইচপি। সিগন্যাল ফ্লো গ্রাফ নামে একটা ইয়ে ছিল না, সিগন্যাল ফ্লো গ্রাফ, বা যে ফিডব্যাক দিয়ে যেটা করায়, মনে আছে? স্যার সিগন্যাল ফ্লো গ্রাফ তো শুনেই নি। নাম শোনা নাই? সিগন্যাল সিস্টেম শোনা নাই? সিগন্যাল সিস্টেম, সিগন্যাল অ্যান্ড সিস্টেম শুনেছি। আচ্ছা এটা তো শুনছি। আচ্ছা, এটা দেখো যে আমি ভিএইচপি আমি বানাবো আর কি। ধরো যে আমাদের ইনপুট নোড হচ্ছে এটা ভিআই, ঠিক আছে, আর আমাদের আউটপুট নোড হচ্ছে এটা, আমি ভিএইচপি এখানে পাইতে চাই, তাহলে কি করা লাগবে? আচ্ছা, এটা একটু এদিকে লিখি, এদিকে হচ্ছে আমাদের ভিআই, আমি এখানে হচ্ছে ভিএইচপি পাইতে চাই, তাহলে কি করা লাগবে? ইনপুট সিগন্যাল যেটা থাকবে এটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করব, কে দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, সাথে এটার সাথে কি করব, আরো দুইটা টার্ম যোগ করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে একটা ইয়া থাকবে। আচ্ছা, এটা তো দিলাম, এডারের মধ্যে হচ্ছে এটা ইনপুট দিলাম কে ইনটু ভিআই, সাথে কি লাগবে, ভিএইচপি যেটা থাকবে এটাকে 1 বাই কে ইনটু ওমেগা 0 ওভার এস, এটা দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে এটাকে ফিট করতে হবে আর কি, ঠিক আছে। এন্ড 1 এটা কি বাই, ব্লক ডায়াগ্রাম হ্যাঁ, রিপ্রেজেন্টেশন? ব্লক ডায়াগ্রাম 1 বাই এস বলতে কি বোঝায়? সিগন্যালের মধ্যে ছিল না যে 1 বাই এস বলতে কি বোঝায় এটাকে? ওমেগা ইন্টিগ্রেটর বলে, ইন্টিগ্রেটর। স্যার ওটা তো ওই যে কি বলে সিমুলিংকে দেখেছিলাম স্যার।
সিমুলিংক অ্যাজ যেটাই হোক, যেখানে দেখেন 1/s বলতে হচ্ছে তোমার ইন্টিগ্রেটর বোঝায়, আর s বলতে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েটর বোঝায়। তার মানে আমি এই যে সিগন্যালটা পাচ্ছি এটাকে একটা ইন্টিগ্রেটরের মধ্যে পাঠাবো। ইন্টিগ্রেটর হচ্ছে ওমেগা 0/s। তারপর যেটা পাবো এটাকে -1/q মাল্টিপ্লাই করে এটার মধ্যে ফিট করাবো আর কি, অ্যাড করবো আর কি এটার সাথে। সাথে আরেকটা কি লাগবে, -ওমেগা 0 স্কয়ার অথবা s স্কয়ার ইনটু হচ্ছে তোমার VHP লাগবে। তার মানে এখানে আমি যেটা পাচ্ছি সেটাকে যদি আবার একটা ইন্টিগ্রেটরের মধ্যে পাঠাই ওমেগা 0/s, তাহলে যেটা পাচ্ছি সেটা কি হবে, ওমেগা 0 স্কয়ার s স্কয়ার ইনটু হচ্ছে VHP। আমার লাগবে হচ্ছে এখানে সামনে একটা মাইনাস লাগবে, ঠিক আছে, তাহলে -1। তাহলে আমি আউটপুটের মধ্যে এরকম একটা জিনিসটা পেয়ে যাব। বুঝে গেছে নাকি? স্যার বুঝিনি। কি ইচ্ছা করে বলতেছে নাকি বুঝি নাই? আচ্ছা, সত্যিকারই বুঝিনি। তার ইন্ডিকেটর এগুলো একটু আরেকবার একটু রিওয়াইন্ড করে বলবো। মানে এটা হচ্ছে তোমার এই যে সিগন্যাল ইয়ে থেকে, এটা তো স্যারের পড়ানোর কথা। তুমি এটা হচ্ছে আমাদের আউটপুট কোয়ান্টিটি, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তিনটা ইসের উপরে আর কি। এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল, ইনপুট সিগন্যাল থেকে কে দিয়ে মাল্টিপ্লাই করেই আমি অ্যাডারের মধ্যে পাঠাবো। এটা একটা অ্যাডার অথবা সামার বলতে পারো, যেটাই হোক, অ্যাডারের মধ্যে পাঠাবো। সাথে আর কি লাগবে, আমাদের আউটপুট সিগন্যাল যেটা থাকবে এটাকে ফিডব্যাক করাবো কি, ফিডব্যাক করে এটাকে ইন্টিগ্রেটরের মধ্যে পাঠাবো ওমেগা 0/s। পাঠানোর পরে এই পয়েন্টে যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা 0/s ইনটু হচ্ছে VHP, ঠিক আছে। কিন্তু আমার লাগবে কত, -1/q। তাহলে -1/q দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এখানে অ্যাড করাবো আর কি। এরপরে লাগতেছে হচ্ছে -ওমেগা 0 স্কয়ার s স্কয়ার ইনটু হচ্ছে VHP। তো এটাকে এখানে যেটা পাচ্ছি সেটাকে যদি আবার একটা এরকম একটা ইন্টিগ্রেটরের মধ্যে পাঠাই তাহলে যেটা আসবে এই পয়েন্টে আসবে কত, ওমেগা 0 স্কয়ার s স্কয়ার ইনটু হচ্ছে তোমার VHP। এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এখানে পাঠালাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এই যে ইন্টিগ্রেটর যেটা আছে এটা তো হচ্ছে তোমার মানে জাস্ট থিওরিটিক্যাল জিনিস। ইনপুট সিগন্যাল থেকে কে দিয়ে মাল্টিপ্লাই করব, কেমনে মাল্টিপ্লাই করব, কোন একটা সিগন্যালকে কে দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করে, স্যার একটা গেইন দিয়ে দিলে হয় না? গেইন দিয়ে হয়। ধরো যে আমি যদি বলি যে তোমার একটা সার্কিট ডিজাইন করতে হবে যেটা হচ্ছে আমি ইনপুট সিগন্যাল দিলে আউটপুটের মধ্যে কে ইনটু VI যেটা পাওয়া যায়, কিভাবে করবা? একটা কে গেইন দিয়ে দিব। যদি R1 এটা যদি RF হয় তাহলে এখানে কত হবে, -RF/R1 পেয়ে যাবে। যদি মাইনাস আছে, তোমার যদি বলে আমার মাইনাস দরকার না আমার প্লাসই দরকার, তাহলে কি করবা? নন ইনভার্টিং কনভার্টিং এ দিব কিন্তু এটা RF, এটা হচ্ছে R1, এটাকে গ্রাউন্ড করে দিবা আর সিগন্যালটা দিবা হচ্ছে এই জায়গায়। আউটপুটে কি পাবা, 1 + RF/R1 পাবা। তাহলে এইটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তোমার যতটুকু দরকার, মানে ধরো যে আমার কে এর ভ্যালু দরকার হচ্ছে 10, তাহলে কি করব, এই RF এর ভ্যালু R1 এর 9 গুণ করে দিব আর কি। R1 এর ভ্যালু যদি 1 কিলো ওহম দেই, RF এর ভ্যালু হচ্ছে 9 কিলো ওহম দিব। তাহলে আমি এই আউটপুটে গেইন ভ্যালু পেয়ে যাব হচ্ছে 10। বুঝে গেছে? স্যার এটাই কি জি। সিগন্যাল ফ্লো গ্রাফটা? হ্যাঁ, সিগন্যাল ফ্লো গ্রাফ হচ্ছে এটা। হ্যাঁ স্যার। আর অ্যাকচুয়ালি তোমার সার্কিট দিয়ে এরকম ভাবে রিপ্লেস করে দিতে হবে আর কি। এই যে প্রত্যেকটা আছে না যে কে দিয়ে, তো কে এর জায়গায় হচ্ছে আমি এরকম একটা সার্কিট দিয়ে রিপ্লেস করে দেব। এখন বলতে পারো যে ইন্টিগ্রেটরের জায়গায় কি করব, ইন্টিগ্রেটরের জায়গায় এই যে এরকম একটা ইন্টিগ্রেটর সার্কিট দিয়ে রিপ্লেস করে দেব। বুঝতে পারছি? এখানে দেখো কি আসতেছে, এটা কি আইসি স্যার? হ্যাঁ বুঝেন এটা, এটা কি আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে এই সার্কিটটাকে আইসি ও সার্কিট না না বলা না হয়? আইসি তো হচ্ছে মানে এটা হচ্ছে ইন্টিগ্রেটর, যেটা হচ্ছে সিগন্যালটাকে স্যার ইন্টিগ্রেট করে। স্যার ইন্টিগ্রেটরের ক্ষেত্রে আপনি মাল্টিপ্লাই করছেন না, হ্যাঁ তাহলে স্যার ওখানে স্যার তো তীর চিহ্নটা হয় নাই, জাস্ট একটা বক্স দিয়ে দেখেছেন। স্যার মাল্টিপ্লাই হলে তো তীর চিহ্ন দিতে হয় না? এখানে না স্যার ইন্টিগ্রেটরে। জি স্যার, এটা মাল্টিপ্লাই করছেন না? হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লাই করছি। তাহলে স্যার এখানে তীর চিহ্ন দেন না, যে যেমন কে এর ক্ষেত্রে আমরা তীর চিহ্ন দিছিলাম না? ওটা সমস্যা নাই, এখানে লেখা থাকলে বোঝা যাবে। এখানে যদি কে দিয়ে দাও তাহলে বোঝা যাবে আসলে এই সিগন্যালটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করে এখানে পাঠানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা
তো যখন আমার ইন্টিগ্রেটর দরকার হবে, আচ্ছা আজকে সম্ভব হবে না, ইন্টিগ্রেটর যখন দরকার হবে তখন আমি এরকম একটা সার্কিটের মধ্যে ইনপুট দিব। আবার এখানে আরেকটা ইন্টিগ্রেটর দরকার আছে, তাহলে আমার আরেকটা ইন্টিগ্রেটর লাগবে। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে দেখো এই ইন্টিগ্রেটর সার্কিটের মধ্যে আমি ইনপুট দিতে হচ্ছে ভিএইচপি, আউটপুটে কত পাচ্ছি ওমেগা 0/s ইনটু হচ্ছে ভিএইচপি। ঠিক আছে, এখন তুমি এই ইন্টিগ্রেটর সার্কিটের মধ্যে দেখো আমি ইনপুটের মধ্যে দিতে হচ্ছে ভিআই, আউটপুটে পাচ্ছি কত -1/RC ইনটু হচ্ছে ভিআই এর ইন্টিগ্রেশন পাবো। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মে যদি নিয়ে যায় এই দুইটাকেই, তাহলে ভি আউট এস যেটা পাবো -1/RC 1/s VIS পাবো। ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1/s দিয়ে মাল্টিপ্লাই করা আর কি। ঠিক আছে না? তাহলে তুমি এখানে কি পাচ্ছ -1/RC /s VI। তুমি দেখো যে এখানে আমাদের কি দরকার হচ্ছে ওমেগা 0/s ইনটু হচ্ছে VHP। ঠিক আছে না? ওমেগা 0/s ইনটু হচ্ছে তোমার VHP, তাহলে এটা দরকার হচ্ছে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে ওমেগা 0 ভ্যালুটা তখন কত হবে 1/RC এর সমান হবে। বুঝতে পারতেছো নাকি? আমি তো বুঝতেছি না কিছু। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। মানে এটা তো হচ্ছে তোমার থিওরিটিক্যাল জিনিস, পুরোপুরি থিওরিটিক্যাল জিনিস। ইনপুট সিগন্যাল দিতেছে আর ঠিক আছে, ফিডব্যাক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আসলে এই জিনিসগুলোকে রিয়েলাইজ করবো কিভাবে? ফিজিক্যাল একটা সার্কিট দিয়ে তো রিয়েলাইজ করতে হবে। এই সার্কিট গুলোই বলতেছে কি প্রত্যেকটা ব্লক বাই ব্লক বলতেছে। মানে এখানে হচ্ছে তোমার অ্যাডার বলতেছে না, 3টা সিগন্যাল তোমাকে অ্যাড করতে হবে। 3টা সিগন্যাল তোমাকে যদি অ্যাড করতে হয় তাহলে হচ্ছে ইয়া দিয়ে খুব সহজেই করা যায়। এখানে একটা ফিডব্যাক থাকবে RF, সেটা R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে V1, এটা V2, এটা হচ্ছে V3। তাহলে আমি আউটপুটে কত পাবো? এটা গ্রাউন্ড করা থাকবে। আউটপুটে কত পাবো -RF/R1 ইনটু হচ্ছে V1 -RF/R2 ইনটু হচ্ছে V2 -RF/R3 ইনটু হচ্ছে V3। এন্ড তোমার এটা কত দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করতে হবে, এটা তুমি RF অথবা R1 দিয়ে তুমি এখানে চেঞ্জ করে দিতে পারবা। বুঝতে পারছি? আমি 3টে জাস্ট মানে যেই ব্লকগুলো আমার দরকার সেগুলো বলে দিলাম আর কি। একটা হচ্ছে মাল্টিপ্লায়ার ব্লক, এটা হচ্ছে 2টা ইন্টিগ্রেটর ব্লক লাগবে, তারপর হচ্ছে একটা যোগ করতে হবে এরকম একটা সার্কিট লাগবে। ঠিক আছে? যদি একটু কারো মানে আরো যদি পড়তে মন চায় তাহলে এখানে একটু দেখে আসতে পারো যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা নাম বলে এটা না, এই যেটা বাই কোয়াড বলে, 2 ইন্টিগ্রেটর লুপ বাই কোয়াড্রেটিক সার্কিট, বা নরমালি হচ্ছে বাই কোয়াড বলে। ঠিক আছে? এবং টোটাল সার্কিটটা দেখতে হচ্ছে এরকম মনে হবে, দুটা মিলে আর কি। হ্যাঁ, টোটাল সার্কিটটা দেখতে এরকম মনে হবে। প্রথম দিকে দেখলে মনে হয় যে না আসলে কি যে হইতেছে কিছুই তো বুঝতেছি না, কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝাইলে আমি হয়তো নেক্সট ক্লাস হয়তো বলে দিব, তাহলে বুঝতে পারবো যে আসলে এই সার্কিটটা একটা তোমার ওই সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার হিসেবে কাজ করবে তখন। ঠিক আছে? আচ্ছা, আজকে মনে হয় এই পর্যন্তই থাক নাকি? জি স্যার, এরপরে ক্লাস স্যার, আছে। ক্লাস স্যার, ক্লাস ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।